মধ্যরাতে ঘুম ভেঙেই নীলা খেয়াল করল সে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল। ওর শরীর ঘামতে থাকল। নীলা তাড়াতাড়ি কাপড় পরিধান করল। নীলা বুঝতে পারল প্রতিরাতের মতো আজও কেউ ওকে ধর্ষণ করেছে। নীলা তার রুমের দরজা চেক করল। দরজা তো ঠিকই আছে, কিন্তু এ কি করে সম্ভব? দরজা না খুলেই কেউ আমার সাথে কিভাবে এমন করতে পারে? পরদিন নীলা এই বিষয়টি নিয়ে অনেক ভাবল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। নীলা তার বাবা মাকে ও কিছু বলতে পারছে না। কি বা বলবে? কি করে একটা মেয়ে তার বাবা মাকে বলবে যে তাকে কেউ প্রতি রাতে ধর্ষণ করে? নীলা ভাবল এটা হয়তো তার মনের ভুল হতে পারে। তাই নীলা ভাবল আর একটা রাত দেখা যাক। পরের দিন রাতে নীলা ঘুমিয়েছিল। সেই দিন ওর সাথে একই ঘটনা ঘটল। নীলা সেই রাতে বিছানা থেকে উঠতে পারছিল না। আসলে একটা মেয়ের সাথে তার অনিচ্ছার পরও জোর করে মিলন করলে যা হয় আর কি। নীলা কোন মতে বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নিল। নীলার খুব ক্লান্ত লাগছিল। সে বুঝতেছে না তার কি করা উচিত। নীলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল আর ভার্সিটিতে চলে গেল। নীলা ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে। পরক্ষণেই নীলার বান্ধবী আসলো আর এসেই জিজ্ঞেস করল, কি হয়েছে নীলা, কি ভাবছিস? নীলা বুঝতেছে না কথাগুলো ওর বান্ধবীকে বলা উচিত হবে কিনা। আর একবার ভাবল, ও ছাড়া তো আর কারো সাথে বলতেও পারবো না। তাই নীলা সিদ্ধান্ত নিল ওকে সব খুলে বলবে। নীলা ওর বান্ধবীকে সব খুলে বলল। ওর বান্ধবী সব শুনে হাসতে থাকল। কিন্তু নীলার এমন চিন্তিত মুখ দেখে ওর একটু সন্দেহ হলো। কথাটা কি সত্যি নাকি নীলা? নীলা কান্নার সুরে বলল, হুম। ওর বান্ধবী বলল, ভয় পাস না, আমি তো আছি। আজ রাতে আমি তোর বাসায় তোর সাথে থাকব। নীলা একটু খুশি হলো। অন্তত আজ একা একা থাকতে হবে না এই কথা ভেবে। ওর বান্ধবী নীলার সাথে ওর বাসায় চলে গেল। ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ল। ওরা দুজনে পাশাপাশি শুয়েছিল। ঠিক মধ্য রাতে ওর বান্ধবী খেয়াল করল বিছানাটা কাঁপছে। নীলার বান্ধবী তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো আর দেখতে পেল নীলা সারা শরীর ঘেমে গেছে আর নীলা ছটফট করছে। নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই অবস্থা দেখে নীলার বান্ধবী খুব ভয় পেয়ে যায়। নীলার বান্ধবী খেয়াল করল নীলার সমস্ত শরীর ঘামতেছে। নীলা পুরো ছটফট করছে। নীলার বান্ধবী নীলাকে ডাকল। প্রায় 10 মিনিট ডাকার পর নীলা তার চোখ খুলল আর খুলেই তার বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলল কে যেন তাকে জড়িয়ে ধরেছিল। তাই নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আর কে যেন ওর ঠোঁট দুটো কামড়ে ধরেছিল। নীলার বান্ধবী খেয়াল করল নীলার ঠোঁটের এক পাশ থেকে হালকা রক্ত বের হচ্ছে। এবার ওর বান্ধবী একটু নয় অনেকটাই ভয় পেয়ে গেল। এবার ওর পুরোপুরি বিশ্বাস হয়েছে যে নীলার সব কথাগুলোই সত্যি। তাহলে ও নীলাকে বলল, নীলা, এই বিষয়টি লুকিয়ে রাখার বিষয় নয়। তুই সব কিছু আন্টি আঙ্কেলকে খুলে বল রে। একটা না একটা রাস্তা ঠিক বের হবেই। নীলা বুঝতেছে না ও কি করবে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিল নীলা। আজ আর ভার্সিটিতে গেল না নীলা। নীলা ওর রুমে বসে ভাবছিল কি করা যায়। ঠিক সেই সময় নীলার মা ওর রুমে আসলো আর নীলাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, আজও ভার্সিটিতে গেল না কেন? নীলা ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব খুলে বলল প্রতি রাতেই কেউ একজন ওকে ধর্ষণ করে। নীলার মা কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর উনি বলল, এই সব কথা তুই আমাকে এখন বলছিস কেন? আগে কেন বলিসনি? নীলা বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। নীলার মা নীলাকে বলল, ভয় পাস না মা, আমি তোর বাবার সাথে কথা বলছি। নীলার বাবা ও কথাগুলো শুনে খুবই অবাক হয়েছিল। এটাও কি সম্ভব? পরের দিন রাতের কথা। নীলা তার রুমে শুয়েছিল। ঠিক মধ্য রাতে নীলার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। নীলা বাবা মা নীলার রুমে গেল আর গিয়ে দেখতে পেল নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার মা দেখল নীলার চুলগুলো এলোমেলো, শরীরে কিসের যেন জখম। নীলার মা বুঝতে পারে আজও নীলার সাথে খারাপ কিছু হয়েছে। ওনার নীলাকে ওনাদের রুমে নিয়ে গেল। পরদিন নীলার মা বলে মসজিদের হুজুরকে একটু ডেকে আনতে, একটু ওনার কাছে নীলাকে দেখাতে হবে। হুজুরকে ডাকা হলো। হুজুর বাড়ি ঢুকেই অবাক হয়ে গেল। কেউ একজন হুজুরের কানের কাছে গিয়ে বলছে, চলে যা এখান থেকে। হুজুর শুধু বলল, আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিন, নয়তো ওকে বাঁচানোর আর কোন উপায় নেই। পরদিন নীলার আব্বু শুনতে পাই যেই হুজুর তাদের বাড়ি এসেছিল সেই হুজুরটা নাকি মারা গেছে।
বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। হুজুরের লাশটা পাশের কবরস্থানে পড়েছিল। নীলার বাবা হুজুরের জানাজায় উপস্থিত হয়েছিল। উনি এসে নীলাকে বলল হুজুরকে খুব খারাপ ভাবে মেরে ফেলা হয়েছে। উনি আরও বলল এটা কোন সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, এটা অন্য কোন কিছুর কাজ। নীলা ভয়ে ভয়ে ওর বাবার দিকে তাকালো আর জিজ্ঞেস করল, অন্য কিছু মানে বাবা? নীলার বাবা বলতে গিয়েও থেমে গেল। উনি বলল কিছু না মা, তুই চিন্তা করিস না। হয়তো নীলা ভয় পাবে এই কথা ভেবে উনি কিছু বলল না। হুজুরে মৃত্যুর পর থেকে নীলার বাবা খুবই ভয় পেয়ে আছে। উনি এখন বুঝতে পেরেছেন যে যেই হোক ও খুব শক্তিশালী একজন। ওর কাছ থেকে আমার মেয়েকে বাঁচানোটা অতটা সহজ হবে না। উনি ওনার স্ত্রীকে ডাকলেন আর বললেন নীলার খেয়াল রাখতে। পরের দিন রাতের ঘটনা। নীলা আজ একা ঘুমোয়নি। আজ ওর সাথে ওর মা শুয়ে আছে। ঠিক মধ্যরাতে নীলার মায়ের ঘুমটা ভেঙে গেল, আর তিনি দেখতে পেলেন নীলা খাটের উপর নেই। নীলার মা অন্ধকারে নীলাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেল। উনি তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো, আর লাইট জ্বালিয়ে উনি একটা চিৎকার দিয়ে উঠল। উনি দেখতে পেল নীলা বিছানার উপর হাওয়ায় শুয়ে আছে। উনি তাড়াহুড়ো করে নীলার বাবার রুমে চলে গেল, আর উনাকে সাথে নিয়ে নীলার রুমে আসলো। কিন্তু একি, এখন তো সব ঠিকই আছে। নীলা খাটের উপর বিছানায় শুয়ে আছে। ওনারা নীলাকে ডাকলো আর নীলা জিজ্ঞেস করছে কি হয়েছে মা? এত রাতে তোমরা দুজনে একসাথে আমার রুমে যে? তার মানে নীলা কিছুই জানে না। ওনারা নীলাকে কিছু বলল না। নীলার মা আর ওর বাবা দুজনে মিলে খুবই চিন্তিত। ওনারা বসে আলোচনা করছে কি করা যায়। তখন নীলার বাবা নীলার মাকে বলল, একটা কবিরাজের সাথে কথা বললে কেমন হয়? নীলার মা বলল, হ্যাঁ তুমি তাই করো। নীলার বাবা বলল, আগে যে করেই হোক নীলাকে বাড়ি থেকে দূরে কোথাও সরাতে হবে। ঠিক সেই সময় গ্রাম থেকে একটা ফোন আসলো, আর নীলার বাবার ভাই জানালো ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। নীলার বাবা ভাবল এটাই সময় নীলাকে বাড়ি থেকে দূরে সরানোর। পরের দিন নীলার বাবা নীলাকে গ্রামে পাঠালো। নীলা গ্রামে গিয়ে একটু স্বস্তি পেল। ভাবল হয়তো কয়েকটা দিনের জন্য ওই সব থেকে মুক্তি পাবে। সারা দিন নীলার ভালোই কাটল। রাতের কথা, নীলা একটা রুমে একাই শুয়েছিল। মধ্যরাতে নীলা খেয়াল করল কেউ একজন ওর সাথে ওর রুমে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল। নীলা খেয়াল করল কেউ একজন ওর কানের কাছে এসে বলছে, কিরে তোর কি মনে হয়? তুই নিজে এই গ্রামে এসেছিস? না, আমি তোকে এই গ্রামে টেনে এনেছি। তুই এই গ্রামে নিজে থেকে আসিসনি, আমি তোকে এই গ্রামে নিজে টেনে এনেছি। নীলা এই কথাটা শুনে খুবই ভয় পেয়ে গেল। নীলার পুরো রুমে কেউ একজন উচ্চস্বরে হাসছিল। নীলা এতটাই ভয় পেয়ে গেল যে ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কাউকে ডাকতেও পারছে না। ভয়ে ওর গলার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে। নীলা ওর ফোনটা খুঁজতে থাকলো, কিন্তু ফোনটা খাটের নিচে পড়েছিল। নীলা ফোনটা খাটের নিচ থেকে তুলল, আর ফোনের টর্চ জ্বালাতে চাইল। কিন্তু আজব ঘটনা কি জানেন? মোবাইলের টর্চটা জ্বলছিল না। নীলা আরও বেশি ভয় পেয়ে গেল। নীলা মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে চাইল, কিন্তু পারছিল না, কারণ ভয়ের ছুটে ও সব ভুলে গেছে। নীলা ওর বান্ধবীকে একটা মেসেজ করল আর বলল আয়াতুল কুরসিটা সম্পূর্ণ লিখে পাঠাতে। ওর বান্ধবী জিজ্ঞেস করল কি হয়েছে? নীলা বলল এখন কিছু বলতে পারবো না, যা বলছি তা তাড়াতাড়ি কর। নীলার বান্ধবী পুরো আয়াতুল কুরসিটা লিখে পাঠালো। নীলা দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়তে শুরু করে দিল। কিছুক্ষণ পড়ার পর নীলা খেয়াল করল এখন তার রুমের আওয়াজটা একটু কমেছে। নীলা সেই দিন রাতে আর একটুও ঘুমায়নি। সারা রাত আয়াতুল কুরসি ও দোয়া পাঠ করেছে। ফজরের আজান হয়ে যাওয়ার পর নীলা ঘরের বাইরে চলে আসলো, আর এসেই নীলা ওর বাবাকে ফোন করল, আর ওর বাবাকে সব খুলে বলল। নীলার বাবা কথাটা শুনে খুবই অবাক হয়ে গেল। তার মানে এই জিনিসটা আমার মেয়ের পিছন পিছন ওখানেও পৌঁছে গেছে। নীলার বাবা বলল, তুই ভয় পাস না মা, আমরা আজকেই তোর ওখানে চলে আসছি। নীলার বাবা তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নীলার বাবা তার নিজের গাড়ি করেই আসছিল। তিনি প্রায় গ্রামে এসে পড়েছে। গ্রামের প্রবেশ পথে তিনি খেয়াল করলেন একজন ছেলে ওনার জন্য দাঁড়িয়ে আছে। উনি গাড়ি থামালেন, আর ছেলেটা বলল, নীলা আমাকে পাঠিয়েছে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। নীলার বাবা ছেলেটাকে গাড়িতে উঠতে বলল। ছেলেটা গাড়িতে উঠে পড়ল। নীলার বাবা ছেলেটাকে জিজ্ঞেস করল, তুমি নীলাকে কিভাবে চেনো? ও তো শহরে থাকে। ছেলেটা কোন কথা বলছে না, শুধু চুপ করে আছে। নীলার বাবা আবারও জিজ্ঞেস করল, বলো কিভাবে চেনো? ছেলেটা বলল, আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি, আমি তো ওর পিছনে পড়ে আছি।
নীলার বাবা কথাটা শুনে অবাক হলো। আর উনি পিছনে তাকিয়ে অবাক। ছেলেটা উধাও, ছেলেটা গাড়িতে নেই। নীলার বাবা খুবই অবাক হয়ে গেল। উনি গ্রামের বাড়িতে পৌঁছে গেল, কিন্তু কাউকে কিছু জানালেন না। বিকেল বেলা নীলার বাবা নীলাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিল। গ্রামের পাশের বটগাছের নিচ দিয়ে তারা যাচ্ছিল। হঠাৎ পাগলের মতো চুল আর দাড়িগুলো লম্বা লম্বা দেখতে একটা লোক নীলাকে দেখে বলল, তুই নীলা না? কেন এসেছিস এই গ্রামে? যদি বাঁচতে চাস তাহলে এখনই এই গ্রাম থেকে চলে যা। বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। লোকটার কথা শুনে নীলা আর ওর বাবা খুবই ভয় পেয়ে গেল। নীলার বাবা লোকটাকে জিজ্ঞেস করল, পাগলের মতো কি বলছেন এইসব? যৎসব পাগলের মতো কথা। কিন্তু নীলা খুবই ভয় পেল, কারণ লোকটা কিভাবে নীলার নাম জানতে পারল? কি করেই বা জানল নীলা এই গ্রামে প্রথম এসেছে? নীলা ওর বাবাকে বলল, চলো এখান থেকে বাবা, আমরা বাড়ি ফিরে যাই। নীলা আর তার বাবা গ্রামে তাদের বাড়ি ফিরে এলো। বিয়ে বাড়ি তো একটু কোলাহলপূর্ণ ছিল। নীলার বাবা নীলাকে জিজ্ঞেস করল যে, তুই আমাকে আনতে কাউকে কি পাঠিয়েছিলি? নীলা বলল, কই না তো, আমি তো এখানে কাউকে ঠিক মতো চিনি না, কি করে কাউকে পাঠাবো? আর তুমি তো এই গ্রামের সব কিছু চিনয়। কিন্তু কেন বাবা, কি হয়েছে? নীলার বাবা নীলাকে কিছু বলল না। হয়তো এই কথা শুনলে ও আরো ভয় পেয়ে যাবে। যে রাস্তায় ওর সাথে দেখা হয়েছিল, যে নীলার পিছনে পড়ে আছে। নীলার বাবা বুঝতে পারেন যে এই জায়গাটাও নীলার জন্য নিরাপদ নয়। উনি ভাবলেন কাল বিয়েটা মিটে গেলেই নীলাকে এখান থেকে নিয়ে চলে যাবেন। নীলাকে ওর বাবা ডাকলো আর বলল সব গুছিয়ে রাখতে, যে কাল বিয়েটা মিটে গেলেই আমরা শহরে চলে যাব। আজ বিয়েটা ভালোভাবেই মিটেছে, কোন ঝামেলা ছাড়াই। নীলার বাবা ভাবল, যাক এবার শহরে ফেরা যাবে। তারা রেডি হলো শহরে চলে আসার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে কে যেন বলল, বাড়ির একটা 5 বছরের ছোট ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে শুরু করে দিল, কিন্তু ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিয়ে বাড়িটা নিমিষেই থমকে গেল। পুরো বাড়ির লোকজন ছেলেটাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ওই ছেলেটাকে খুঁজে পাওয়া গেল, কিন্তু জীবিত না মৃত অবস্থায়। ছেলেটার লাশটা বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া যায়। কিন্তু নীলার বাবা একটা বিষয় খেয়াল করল, ওই হুজুরের মৃত্যুর পর শরীরে যেমন দাগ ছিল, এই ছেলেটার শরীরেও ঠিক একই দাগ। নীলার বাবা দাগগুলো দেখে চমকে উঠল। উনি বুঝতে পারল এটা ওরই কাজ। আমাদের এই গ্রামে ধরে রাখতেই ওই ছেলেটাকে মেরে ফেলেছে। যে হুজুরকে মেরেছে, পুরো বিয়ে বাড়িটা মরা বাড়িতে পরিণত হলো। নীলা তার রুমেই শুয়েছিল। কেবল সন্ধ্যা হয়েছে, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। নীলা শুনতে পেল সেই অট্টহাসি। কেউ একজন চিৎকার করে হাসছে। কি ভয়ঙ্কর কণ্ঠ! জোরে জোরে হাসছে আর বলছে, কি ভেবেছিলি এখান থেকে চলে যাবি? তোর কি মনে হয় তুই এখানে আজ তোর নিজের ইচ্ছেতে থেকেছিস? আরে আমি তোকে এখানে আটকে রেখেছি। তুই যেইখানেই যাস না কেন, আমি তোর পিছন ছাড়ব না। নীলার পুরো রুম কারো অট্টহাসিতে ফেটে যাচ্ছে। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার চিৎকার শুনে বাড়ির সবাই নীলার রুমে চলে গেল। গিয়ে দেখল নীলা অজ্ঞান হয়ে গেছে। নীলার বাবা তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনতে বলল। ডাক্তার ডাকা হলো, আর নীলা সুস্থ হয়ে উঠলে। নীলার বাবা নীলাকে জিজ্ঞেস করল, কি হয়েছিল মা? নীলা ওর বাবাকে বলল, ও আবার এসেছিল। ও আমাদের এখান থেকে যেতে দেয়নি বাবা, ও আমাদের এইখানে আটকে রেখেছে। নীলার বাবা বলল, তুই ভয় পাস না, আমি জানি ও আমাদের এইখানে আটকে রেখেছে। আর যে ছেলেটা আজ পানিতে পড়ে মারা গেল, ওকে ওই মেরেছে। এই কথাটা শুনে নীলা আরো বেশি ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা চলো আমরা এখনই এইখান থেকে চলে যাই, নয়তো ও আমাকে মেরে ফেলবে। নীলার বাবা বলল, হুম্মা, কাল আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার আগে এই গ্রামের একজন ভালো কবিরাজ আছে, ওনার সাথে দেখা করে যাব। সেদিন রাতটা ওরা গ্রামে কাটালো। সেই রাতে আর কোন সমস্যা হয়নি। নীলা আর তার বাবা আজ বিকালে ফিরে যাবে। তাই নীলার বাবা নীলাকে বলল, চলো এই গ্রামের কবিরাজের সাথে দেখা করে আসি। নীলা আর তার বাবা কবিরাজের বাড়ি গেল। কিন্তু উদ্ভূত ঘটনা, কবিরাজও একই কথা বলছে তুমি এই গ্রামে কেন এসেছো? বাঁচতে চাও তো আজই এই গ্রাম থেকে চলে যাও, আর কখনো এই গ্রামে এসো না। নীলার বাবা বলল, কবিরাজ সাহেব কিছু একটা করুন দয়া করে। কবিরাজ বলল, এখানে আমার করার কিছুই নেই, আপনি জানেন না ও কত শক্তিশালী।
আমি আমার নিজের জীবনটা হারাতে চাই না। শুনুন, আপনাকে একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। হয়তো একমাত্র বিয়েই পারে ওর জীবনকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। কবিরাজও আমাদের দেখে ভয় পেয়ে গেছে। কবিরাজ শুধু বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। মনে হচ্ছে উনি দেখছেন কেউ ওনার কথা শুনছে না। তো নীলার বাবা বুঝতে পারছে না উনি এখন কি করবেন, কিভাবে এতটুকু সময়ের মধ্যে নীলার বিয়েটা দেবেন। নীলা আর তার বাবা তাদের গ্রামের বাড়ি এসে গেল। এসে তারা রেডি হলো শহরে চলে আসার জন্য। নীলা তার মোবাইল খুঁজে পাচ্ছিল না, অনেক খুঁজল কিন্তু পেল না। নীলার বাবা বুঝতে পারল এটা ওরই কাজ, আবার আমাদের আটকানোর চেষ্টা। নীলার বাবা নীলাকে বলল, খুঁজতে হবে না মা, চলে এসো, নতুন একটা কিনে নিও। নীলা ফোন খোঁজা বন্ধ করলে আর গাড়িতে এসে বসে পড়ল। সবার কাছ থেকে বিদায় নিল। নীলার বাবা গাড়িটা চালাচ্ছিল আর নীলা পিছনে বসেছিল। ঠিক যখন গ্রামের শেষ মাথায় ওরা পৌঁছেছে তখন নীলার বাবা দেখল একজন বৃদ্ধ মহিলা গাড়ি থামাতে বলছে। নীলার বাবা গাড়িটা থামালো। বৃদ্ধ মহিলাটি বলল, উনি এই সামনেই যাবেন, ওনাকে একটু সামনে গাড়ি করে নামিয়ে দিলে ভালো হয়। নীলার বাবা মহিলাটাকে গাড়িতে উঠতে বললেন। মহিলাটা গাড়িতে উঠা মাত্রই নীলার কাকার ফোন এলো আর উনি নীলার বাবাকে বললে, ভাইজান, আপনারা যে কবিরাজের কাছে গিয়েছিলেন উনি মারা গেছেন। নীলার বাবা চমকে উঠল, মনে কিভাবে মারা গেল? ওনার ভাই বলল, গ্রামের বটগাছে ওনার মৃতদেহটা ঝুলেছিল। নীলা খেয়াল করল গাড়িতে বসে থাকা বৃদ্ধ মহিলাটি আস্তে আস্তে ওর দিকে চেপে আসছে। নীলা খুবই ভয় পেয়ে গেল। মহিলাটি নীলার গা ঘেঁষে বসল। একটু পর নীলা শুনতে পেল মহিলাটি তার কানের কাছে এসে বলছে, কিরে চলে যাচ্ছিস? যা, কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার বাবা পিছন ঘুরে দেখে মহিলাটা উধাও। নীলার বাবা এবং নীলা দুজনেই খুব ভয় পেয়ে গেছে। নীলা ভয়ের চোটে কান্না করতে শুরু করে দিয়েছে। নীলার বাবা গাড়িটা থামালো আর নীলাকে বলল, সামনে এসে বসতে। নীলা গাড়ি থেকে নেমে এলো আর সামনে এসে বসল। পুরোটা রাস্তা নীলা ওর বাবাকে জড়িয়ে ধরেছিল। নীলারা বাড়ি ফিরে এলো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। নীলার বাবা বাড়ি ফিরেই নীলার মাকে ডাকলো আর বলল গরম পানি করে নীলাকে গোসল করিয়ে দিতে। নীলার মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে। নীলার বাবা নীলার মাকে সব খুলে বলল আর বলল, কিছু একটা খুব শীঘ্রই করতে হবে, নয়তো আমার মেয়ের কিছু একটা হয়ে যাবে। ওনারা দুজনে বসে বসে ভাবছেন কি করবেন এখন, কার কাছে যাবেন ওনারা, কিছুই ওনাদের মাথায় ঢুকছে না। নীলার বাবা নীলার মাকে বলল তার জানামতে নাকি কোন একজন বড় পীর আছে, ওনার সাথে কথা বললে কেমন হয়। নীলার মা বলল, হ্যাঁ, কথা বলে দেখ, যদি একটা উপায় পাওয়া যায়। পরের দিন রাতের কথা, নীলা তার মায়ের সাথে তার মায়ের রুমেই শুয়েছিল। মধ্যরাতে আজ নীলা খেয়াল করল নীলার মা ছটফট করছে আর বিছানায় শুধু হাত দিয়ে আঘাত করছে। নীলা তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো আর দেখতে পেল তার মায়ের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নীলা তাড়াতাড়ি তার বাবাকে ডাকল। নীলার বাবা তাড়াতাড়ি নীলার মাকে ডাকতে থাকল। প্রায় 10 মিনিট পর নীলার মায়ের হুঁশ হল। নীলার মা কান্নার সুরে বলল, কেউ একজন ওনার উপর খুব রেগে আছে। হঠাৎ সে এসে নাকি ওনার গলা চেপে ধরেছিল, যার কারণে উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তাই ওনার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করেছিল। নীলার মা খুবই ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা, প্রতিদিন তো ও আমার কাছে আসে, তাহলে আজ মাকে মারার চেষ্টা করলো কেন? নীলার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝতে পারিসনি, ও তোকে একা একা চায়, ও চায় না তোর সাথে কেউ থাকুক। তোর মা তো তোর সাথে শুয়েছিল, তাই ও তোর মায়ের উপর রেগে গেছে আর তোর মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। নীলার মা মেরে ফেলার কথাটা শুনে খুবই ভয় পেয়ে গেল। সেদিন রাতে নীলা, ওর মা আর ওর বাবা, ওদের মধ্যে কেউই একটুর জন্য ও ঘুমিনি। সারা রাত তারা জেগেছিল। পরের দিন নীলার বাবা ওই পীরের কাছে গেল আর সমস্ত ঘটনার কথা খুলে বলল। আর ও বলল ওই সব মৃত্যুর কথা। পীর নীলার বাবার কথা শুনে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কোন অতৃপ্ত আত্মার কাজ, যে তোমার মেয়ের পিছনে পড়ে আছে। নীলার বাবা পীরকে জিজ্ঞেস করল, তাহলে কি করব আমরা? তিনি বললেন, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আর একটা তাবিজ দিল, বলল যতদিন না বিয়ে হচ্ছে ওকে এই তাবিজটা পরিয়ে দিয়ে রেখো, অপশক্তি ওর কাছে আসতে পারবে না। নীলার বাবা নীলাকে ওই তাবিজ পরিয়ে দিল। তাবিজ পরার 3 দিন এর মধ্যে আর কোন সমস্যা হয়নি। নীলার বাবা মা ভাবল সমস্যা বোধ হয় দূর হলো, কিন্তু চতুর্থ দিন ওনারা
তিনজন একসাথে বসেছিলে, আর হঠাৎ পুরো ঘরের জিনিসগুলো কাঁপতে থাকলো, আর পুরো ঘর কারো অট্ট হাসিতে ফেটে যাচ্ছে, আর কেউ একজন চিৎকার করে বলছে কি ভেবেছিস তুই এই সামান্য একটা তাবিজ দিয়ে আমাকে তাড়িয়ে দিবি? পৃথিবীর কোন শক্তি তোর কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না, আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এ কথা শুনে নীলা ও তার মা বাবা খুব ভয়ে পেয়ে গেল। নীলা ওর মাকে জড়িয়ে ধরল। নীলা খেয়াল করল তাদের আয়নাতে বড় বড় করে লেখা উঠছে, দুনিয়ায় কোন শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না, আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি মেরে ফেলব। লেখাগুলো রক্ত দিয়ে লেখা হচ্ছিল। নীলার বাবা কিছু বুঝতে পারছে না উনি কি করবেন এখন। উনি তাড়াতাড়ি ওই বড় পীরের কাছে ছুটে গেলেন। পীরকে সব খুলে বললেন। পীর জানালো এই অপশক্তিটা নাকি এখানেও এসেছিল আমার উপর আক্রমণ করার জন্য, কিন্তু এই পবিত্র জায়গায় ও খারাপ কিছু করতে পারেনি। পীর জানালো ও নাকি খুব শক্তিশালী, ওকে হারানো খুবই কঠিন একটা কাজ। পীর নীলার বাবাকে বলল আপনি গোপনে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন, হতে পারে ও আপনার মেয়ের পিছন ছেড়ে দিতে পারে। নীলার বাবা পীরের সাথে দেখা করা শেষ করে সরাসরি তার বন্ধু রহমান সাহেবের বাড়ি চলে যায়, আর তার পায়ে ধরে রিকোয়েস্ট করে যেন তার ছেলের সাথে নীলার বিয়েটা দেন। রহমান সাহেব নীলার বাবার কথাটা ফেলতে পারলেন না, উনি রাজি হয়ে গেলেন। নীলার বাবা বিয়ের কথাটা সম্পূর্ণ গোপন রাখতে বললেন, কাউকে বলতে মানা করতে বললেন, আর বিয়েটা কালকের মধ্যে দিতে হবে। রহমান সাহেব জিজ্ঞেস করল এত তাড়াতাড়ি কেন করছেন? নীলার বাবা বলল বিয়েটা মিটে গেলে আপনাকে সব খুলে বলবো, বিয়ের আগে কিছু জিজ্ঞেস করবেন না। নীলার বাবা বাড়ি ফিরে এসে তাদের রুমে চলে গেল, আর রুমের দরজা বন্ধ করে নীলার মাকে বলল নীলাকে বাঁচানোর উপায় একটাই, ওর বিয়ে দিতে হবে, বিয়েই পারে ওর জীবন বাঁচাতে। নীলার মা জিজ্ঞেস করল এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাওয়া যাবে? নীলার বাবা বলল তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে এসেছি। রহমান সাহেবের ছেলের সাথে নীলার বিয়ে ঠিক করে এলাম, কাল বিয়ে, তুমি শুধু কাল নীলাকে রেডি করে রেখো। নীলার মা বলল একবার নীলাকে জানানে দরকার ছিল না। নীলার বাবা বলল ওকে ওই অশুভ শক্তির হাত থেকে বাঁচানোর জন্যই তো আমি এই সব করছি, ওকে কিছু জানাতে হবে না, তুমি শুধু ওকে সাজানোর ব্যবস্থাটা করো, বাকিটা আমি সামলে নেব। আজ নীলার বিয়ে, নীলার বাবা সব রেডি করে বসে আছে। বিয়ের কিছু সময় আগে রহমান সাহেবের ফোন এল আর তিনি জানালো তার ছেলের অবস্থা খুব খারাপ, তার ছেলের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, বিয়েটা কোনভাবেই সম্ভব নয়। নীলার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর বুঝতে পারল এটা ওরই কাজ। একটু পর একটা ছায়া নীলার বাবার গলা চেপে ধরল। নীলা মা আর নীলা ছাড়ানোর চেষ্টা করছে। কেউ একজন বলছে বিয়ে তো দূরের কথা, কেউ যদি নীলার বিয়ের কথাও চিন্তা করে তাকে আমি মেয়ে তারা চিহ্ন রে ফেলব।